নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আয়েশা বেগম, রোটারি স্কুল অ্যান্ড কলেজ। আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমার পাঠদানের বিষয় হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত চতুর্দশপদী কবিতা কপোতাক্ষ নদ। মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি এবং বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র, একমাত্র সার্থক মহাকাব্য রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। এই প্রসঙ্গে আমি একটু মহাকাব্য নিয়ে সংক্ষেপে একটু তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই। মহাকাব্য কি? মহাকাব্য হচ্ছে বিশাল আকৃতির কাব্য, যে কাব্যে একটি জাতি, একটি রাষ্ট্র সমস্ত কিছু তাদের দেয়া থাকে। সে মহাকাব্যে একটি রাষ্ট্রের যাবতীয় জাতির এবং রাষ্ট্রের ইতিহাস, ঐতিহ্য, ধর্ম, তাদের সামাজিকতা সমস্ত বিষয় এই মহাকাব্যের মধ্যে স্থান পায়। যেমন মহাভারত, রামায়ণ, এগুলো হচ্ছে ভারতীয় বিখ্যাত মহাকাব্য। একটা কথা আছে, যা নেই ভারতে তা নেই ভারতে। তোমাদের পাঠ্য বিষয়ের মধ্যেও সেই কথাটি আছে। মানে হচ্ছে এখানে ভারত কথাটিকে ব্যবহার করা হয়েছে একটি দেশ এবং একটি মহাকাব্য। মহাভারতের নাম তোমরা শুনেছ, সেই মহাকাব্যে টিকেও বলছে ভারত, এবং ভারতে এমন কিছু নেই, এই ভারতীয় উপমহাদেশে এমন কিছু নেই যে মহাভারতে উল্লেখ নেই। তার মানে মহাকাব্য হচ্ছে বিশাল কাব্য, যে কাব্যে একটি দেশ এবং জাতিকে রিপ্রেজেন্ট করে, সেই জাতির সমস্ত কিছু তুলে ধরা হয়। তো তেমনি একটি মহাকাব্য লিখেছেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র মাইকেল মধুসূদন দত্ত। তারই একটি চতুর্দশপদী কবিতা আমরা আজকে পড়ব। চতুর্দশপদী কবিতার সাথেও তোমাদের একটু পরিচয় করিয়ে দেই। চতুর্দশপদী কবিতা হচ্ছে 14 চরণের, 14টি চরণ থাকবে কবিতায়, এবং প্রতিটি চরণে বা প্রতিটি পংক্তিতে 14টি করে অক্ষর থাকবে। তোমাদের কবিতাটি পাঠ করলে সেটা বুঝতে পারবে, এবং একটু পরে আমি সেটি নিয়ে আরেকটু আলোচনা করব বিস্তারিত। এখন আমরা মাইকেল মধুসূদন দত্ত এই মহাগুণী কবির সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নিই। মাইকেল মধুসূদন দত্ত জন্ম 1824। কোথায় জন্মগ্রহণ করেছেন তিনি? বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তার জন্ম। তিনি মৃত্যুবরণ করেছেন 1873 সালে। এই স্বল্প জীবনকালে তিনি অসাধারণ সৃষ্টি করেছেন। বাংলা সাহিত্য অসাধারণ সৃষ্টি তার আছে, অনন্য অবদান তার আছে বাংলা সাহিত্যে। তো তিনি ধনীর সন্তান, একটু উচ্চ বিলাসী ছিলেন। তখন ছিল ইংরেজ রাজত্বকাল। তিনি শিক্ষা দীক্ষায় এগিয়ে গিয়েছেন, বিশেষ করে ইংরেজি শিক্ষায়। তো ইংরেজি শিক্ষা গ্রহণ করতে গিয়ে তিনি এতটাই প্রভাবিত হয়েছেন যে তিনি একটা সময় মনে করলেন যে আমি ধর্মান্তরিত হয়ে ইংরেজ হয়ে যাব। এবং তখন বাংলা সাহিত্যের অতটা বেশি চর্চা ছিল না। বাংলা ভাষাটাকে
অনেকটাই অবহেলার চোখে দেখা হতো। তো ইংরেজি সাহিত্যে এবং ইংরেজি ভাষায় অনুপ্রাণিত হয়ে তিনি একটা সময় খ্রিস্টান হয়ে যান, খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে যান। সেটি কত সালে? সেটি হচ্ছে 1843 সালে। ইংরেজি তিনি খ্রিস্ট ধর্ম অবলম্বন করেন এবং তিনি ফ্রান্স চলে যান। গিয়ে তিনি ইংরেজি সাহিত্য চর্চা শুরু করেন। তো ইংরেজি সাহিত্য চর্চা করতে করতে তিনি একটা সময় তিনি বুঝলেন যে না, প্রত্যেকটা মানুষের জীবনে তার মাতৃভাষার ভূমিকাই মুখ্য। যতই ইংরেজি সাহিত্য উঁচু মানের হোক, সেটি আমাদের কাছে বিদেশি ভাষা। যদিও ইংরেজি আন্তর্জাতিক ভাষা এখন আমাদের চর্চা করতেই হয় আমাদের প্রয়োজনে, বৈশ্বিক প্রয়োজনে, কিন্তু তিনি তখন বুঝতে পারলেন যে প্রত্যেকটা মানুষের মাতৃভাষাতেই চর্চা করা উচিত, তাহলেই তার সাফল্য আসবে। তো ইংরেজি সাহিত্যে খুব বেশি একটা সাফল্য তার আসেনি। তিনি আবার বাংলা শুরু করেন এবং বাংলা সাহিত্য চর্চা করতে গিয়ে বাংলা সাহিত্যের এই বিরাট একটি মহাকাব্য তিনি তৈরি করে ফেলেন, যেটি আজও একমাত্র সফল মহাকাব্য হিসেবে আমরা গণ্য করি। তো এই যে তার বিশাল একটা অবদান, পাশাপাশি তিনি তার আরো অবদান আছে, তিনি অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন। আমরা জানি যে কবিতা লিখতে গেলে অন্তমিল থাকে। কবিতার লাইনের শেষে প্রথম পংক্তিতে শেষ বর্ণটি যা থাকবে, পরের সারিতেও শেষ বর্ণটি একই হয়, অন্তমিল। এক লাইনের সাথে আরেক লাইনের মিল মিলিয়ে আমরা যে কবিতা পড়তে অভ্যস্ত, তিনি তার ব্যতিক্রম করেন এবং তিনি যা কিছু করেন ইংরেজ সাহিত্যের অনুপ্রেরণাতেই তিনি করেছেন। তিনি অমিত্রাক্ষর, সেই অন্তমিলকে তিনি পরিহার করেন। অন্তমিলকে পরিহার করে তিনি আরেকটি নতুনত্ব প্রবর্তন করেন বাংলা সাহিত্যে, সেটি হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। মিল থাকবে না, অন্তমিল থাকবে না, কিন্তু সেটিও একটি নিয়মের অধীন। আর তিনি কি করেন? বিদেশে বসে বসে তিনি একাকিত্ব ঘুচানোর জন্য মাতৃভূমিকে ভালোবেসে তিনি কিছু 14 পদী কবিতা লেখেন, যেটি আমি শুরুতেই বলেছিলাম 14 লাইনের, মানে 14 পংক্তি এবং 14 মাত্রার। প্রতি পংক্তিতে 14টি করে অক্ষর থাকবে, মাত্রা থাকবে। অক্ষর মানে বর্ণ নয়, কিন্তু বর্ণ এক জিনিস, অক্ষর আরেক জিনিস। অক্ষর হচ্ছে ইংরেজিতে আমরা যাকে সিলেবাল বলি, সেটি হচ্ছে অক্ষর, মানে শব্দের যে অংশটুকু আমরা, ক্ষুদ্রতম যে অংশটুকু আমরা একযোগে উচ্চারণ করতে পারি, সেটি অক্ষর। তো 14টি করে অক্ষর থাকবে প্রতি পংক্তিতে, এবং তিনি অমিত্রাক্ষর যে ছন্দ, অন্তমিল থাকবে না, সেটিরও একটি মিল বিন্যাস থাকে। শেক্সপিয়রের রীতি, পেত্রার্কিয় রীতিতে এই যে অন্ত মিলের যে ছন্দের যে একটি নিয়ম আছে, সেটি থাকবে। প্রতি লাইনে লাইনে অন্তমিল থাকবে না, কিন্তু সেটিও একটি নিয়মের মধ্যে থাকবে। সেটি হচ্ছে এই যেমন তোমাদের কপোতাক্ষ নদে অন্তমিলটা কিরকম? ক খ খ ক, মানে হচ্ছে প্রথম পংক্তিতে যে বর্ণটি থাকবে সেটি আবার চতুর্থ পংক্তির শেষে থাকবে। তাইলে দ্বিতীয় এবং তৃতীয় পংক্তির অন্তমিলটা এইরকম থাকবে, মানে একই বর্ণ থাকবে। এইভাবে তোমরা কপোতাক্ষ নদকে মিলিয়ে দেখবে। 14 পদীর দুটো ভাগ আছে, সেটি হচ্ছে অষ্টক এবং ষষ্ঠক। প্রথম 8 লাইন কপোতাক্ষ সাথে মিলিয়ে দেখো, প্রথম 8 লাইন একটা স্তবক, পরে 6 লাইন আরেকটি স্তবক। এই 14 লাইনকে দুটো
ভাগ করা হয়েছে। প্রথম 8 লাইন কেবল অষ্টক, এই যে এই 4 4 অষ্টক 8 লাইন, 8টি পংক্তি, এবং মিল বিন্যাসটা হবে এই রকম। আর শেষের 6 লাইন বা 6 পংক্তির মিল বিন্যাসটা হবে এরকম। এটা হচ্ছে নবম পংক্তি, দশম পংক্তি। এইভাবে করে তোমরা মিলিয়ে দেখো, এই যে নবম পংক্তি এবং 11তম পংক্তির এক, আর দশম পংক্তিটা ভিন্ন। দশম পংক্তিটা আবার এই পংক্তির সাথে 12তম পংক্তির সাথে অন্তমিল আছে। এই হিসাবটা তোমরা মিলিয়ে দেখবে। এটি হচ্ছে কপোতাক্ষ নদ চতুর্দশপদী কবিতার অন্তমিল। এবং চতুর্দশপদীর দুইটা অংশ, অষ্টক এবং ষটক। অষ্টকে যে ভাবটা বিবরণ থাকবে, উপস্থাপনা থাকবে, ষষ্ঠকে সেই ভাবটার একটি পরিসমাপ্তি ঘটবে। কবিতার এভাবেই মেলানো হয় চতুর্দশপদী কবিতায়। প্রথম অষ্টকে একটি ভাবের, আর চতুর্দশপদী কবিতা মানে হচ্ছে স্বদেশ প্রেম, প্রেমমূলক। তোমার স্বদেশ প্রেম, মাতৃপ্রেম বা কোনো প্রিয় কোনো বিষয়কে নিয়ে, প্রিয় কোনো বিষয়ে নিয়ে অন্তরের যে আবেগ, সেটি চতুর্দশপদী কবিতায় রচিত হয়। যেমন আমাদের এখানে কপোতাক্ষ নদ বিষয় হচ্ছে স্বদেশ প্রেম। মাইকেল মধুসূদন দত্ত যখন ফ্রান্সের ভাষাই নগরীতে একাকী জীবনযাপন করছিলেন, তখন তার প্রচন্ড স্বদেশ প্রেমে কাতর ছিলেন তিনি। তার শৈশবের সেই নদী, যে নদীতে তিনি খেলাধুলা, নদীকে নিয়ে, নদীর পাড়ে কিশোররা যা করে, নদীতে লম্ফজম্প করা, নদীতে গোসল করা, নদীতে সাঁতার কাটা, নদীতে মাছ ধরা ইত্যাদি ইত্যাদি যা যা করেন নদী পাড়ের কিশোররা, আমাদের এই মাইকেল মধুসূদন দত্ত শৈশবকালে তিনি এই নদীর তীরে দীর্ঘ সময় কাটিয়েছিলেন, আনন্দে কাটিয়েছিলেন। সেই নদীকে তিনি ভুলতে পারছেন না। একাকী জীবনে সেই নদী তার স্মৃতি হয়ে তাকে কাতর করে দিচ্ছে। সেটির উপরে ভিত্তি করে তিনি এই কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছেন। প্রিয় শিক্ষার্থী, কপোতাক্ষ নদ, আমরা কিন্তু কপোতাক্ষ নদ কিন্তু নদী কিন্তু লেখেন নাই, এটি কিন্তু একটা নদী, তাই তো? কিন্তু এখানে তিনি নদ কেন লিখেছেন? নদ এবং নদীর মধ্যে কি পার্থক্য? পার্থক্য হচ্ছে নদ বড় বৃহৎ আকৃতির নদীকে নদ বলা হয়, মানে পুরুষ হিসেবে কল্পনা করা হয়। আর ছোট ছোট নদীকে নারী হিসেবে কল্পনা করা হয় নদী। আর বড় নদীকে বলে নদ। এটাকে আমরা পুরুষবাচক শব্দ বলতে পারি নদ। কপোতাক্ষ নদ বিশাল একটি নদী ছিল। সেই কপোতাক্ষ নদী আজও আছে, কিন্তু তার আকৃতি ছোট হয়ে গিয়েছে, এটা আমরা জানি। মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কপোতাক্ষ নদ। তো আমরা মাইকেল মধুসূদন দত্ত, তার মহাকাব্য, তার চতুর্দশপদী কবিতা সম্পর্কে আমরা কিছুটা জেনেছি। তিনি আরো কিছু রচনা করেন। দেখো, নাটক রচনা করেছেন তিনি। কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, এগুলো তার নাটক। প্রহসন, একেই বলে সভ্যতা, বুড়ো শালিকের গাড়ে রোগ, এগুলো হচ্ছে তার প্রহসন। প্রিয় শিক্ষার্থী, আমরা তো নাটক বুঝি, যেটি মঞ্চে দর্শকের সামনে অভিনীত হয়, প্রদর্শিত হয়। আমরা সবাই নাটকের সাথে কম বেশি পরিচিত। প্রহসনটা কি? প্রহসনটা হচ্ছে ব্যঙ্গাত্মক রচনা। সমাজের যে বিভিন্ন অসঙ্গতি, বৈষম্য,
এগুলোর উপরে একটু ব্যঙ্গ, একটু হাসি, রসাত্মক ভাবে যে রচনা, সেটি হচ্ছে প্রহসন। ব্যঙ্গ করে ওই অনিয়ম, দুর্নীতি, সমাজে যা নেগেটিভ বিষয় থাকে সেগুলির উপরে একটু ব্যঙ্গ করে, একটু হাসি তামাশার মাধ্যমে যে উপস্থাপন, সাহিত্যের সেই অংশটিকেই বলা হয় প্রহসন। এইরকম এই দুটো হচ্ছে তার প্রহসন। এটি কি বলে সভ্যতা? পুরুষালিকের গানের। এই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের খুব সংক্ষিপ্ত পরিচিতি, তার সাহিত্যকর্মের অতি সংক্ষিপ্ত পরিচিতি। বিস্তারিত এখানে আর বলার সুযোগ নেই, সময়ও নেই। তো এই আমরা এটুকু জানলাম। এবার আমরা একটু কবিতাটা পড়ি। মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ। কবিতাটি খুব সংক্ষিপ্ত, তাই আমি পড়ার সুযোগ নিচ্ছি। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত যেমতি লোক নিশারে স্বপনে শোনে মায়াজ মন্ত্রধ্বনি, তব কলে কলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। সতত মানে সব সময়, কপোতাক্ষ নদ তোমার সব সময় তোমার কথা আমি এ বিরলে, এ নির্জন প্রবাসে বসে ভাবছি, যেমন করে লোক রাতের স্বপনে মায়া মন্ত্রধ্বনি শুনতে পায়। আমরা মানুষের সহজাত একটা প্রবৃত্তি হচ্ছে, মানুষ যে বস্তুটিকে নিয়ে বেশি চিন্তা করে সেটি তার স্বপনে, জাগরণে একটি মায়া মন্ত্রীর মতো কাজ করে। সেটি এসে যেন তার সামনে দেখতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায়। আমরা যাকে বেশি ভালোবাসবো, যে বস্তুটিকে বেশি ভালোবাসবো, তাকে আমরা সারাক্ষণ আমাদের মনে জল্পনা কল্পনায় রাখি বলে আমরা তার ধ্বনি শুনতে পাই। কবি মাইকেল মধুসূদন দত্ত সেরকম তার প্রিয় নদীটির কুলু কুলু ধ্বনি সবসময় শুনতে পাচ্ছেন, রাতের স্বপনের মতো। শুনে কি করছেন তিনি? জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে। ভ্রান্তির ছলনে মানে হচ্ছে ভুলে, বিভ্রমে, ছলনায় আমার কান জুড়াই, শান্তি পাচ্ছি। তোমার ধ্বনি, কুলুকুলু ধ্বনি শুনতে পেয়ে আমি আমার কানকে প্রশান্তি দিচ্ছি, আমি শান্তি পাচ্ছি। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। আমি অনেক দেশ, অনেক নদী দেখেছি, কিন্তু আমার স্নেহের যে তৃষ্ণা সেটি শুধু আমার কপোতাক্ষ নদেই মিটাতে পারে, আর কোনো নদের পক্ষে সম্ভব নয়। দুগ্ধ স্রোতারূপী তুমি জন্মভূমি স্থলে। জন্মভূমি হচ্ছে মা, আর তোমার জল মানে কপোতাক্ষ নদের জলটা হচ্ছে মায়ের দুধ। মায়ের দুধ খেয়ে শিশুরা যেমন প্রশান্তি লাভ করে, আমার কাছে তুমি আমার মাতৃভূমির স্তনে প্রবাহিত দুধের মতো। নদীর জলকে এই কথাটি বলা হয়েছে। এটা হচ্ছে আমি এতক্ষণ যে 8 লাইন পড়েছি, অষ্টক নদীর বিবরণ দিয়েছেন এখানে তিনি। এরপরে আমি এখন যাচ্ছি ষষ্ঠকে, শেষের 6 লাইন। সেখানে তিনি তার মনের কথাটি ব্যক্ত করবেন একটি পরিসমাপ্তির মাধ্যমে। আর কি হে হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ, সাগরের দিতে বাড়ি রূপ কর তুমি। আমরা কবিতাটি পড়ার সময়, যেহেতু এখানে অন্তমিলের বিষয় নেই, এখানে ভিন্ন একটি অমিত্রাক্ষর ছন্দের বিষয় আছে, আমরা ঠিক জ্যোতিচিহ্ন অনুযায়ী আমরা কবিতার লাইনটা শেষ করব। এখানে দেখো একটি চমৎকার উপমা আছে। কবিতা মানে উপমা সমৃদ্ধ।
এখানে তিনটি উপমা আছে, একটি হচ্ছে রাজা, প্রজা এবং কর। আমরা যারা সাধারণ নাগরিক তারা আমরা কি করি? আমরা কর পরিশোধ করি, রাজস্ব পরিশোধ করি। তো এখানে নদী প্রবাহিত হয়ে তার সমস্ত জল ঢেলে দেয় সাগরের বুকে, এটা তো আমরা জানি। এখানে কল্পনা করা হয়েছে সাগর হচ্ছে রাজা, নদী হচ্ছে প্রজা, আর নদীর জল যেটা নদী সাগরের বুকে ঢেলে দেয় সেটি হচ্ছে কর। এই কথাটি বলার একটা উদ্দেশ্য আছে। সাগর হচ্ছে রাজা, নদী হচ্ছে প্রজা, আর পানিটি হচ্ছে কর। যতদিন তুমি দিয়ে যাবে কর, এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে, শখে সখারিতে নাম তার। এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম তব বঙ্গের সঙ্গীতে। আচ্ছা, এই কথাটি এই হচ্ছে অষ্টকের শেষ। এখানে তিনি তার অভিব্যক্তি, মনের ইচ্ছাটা প্রকাশ করেছেন। যতদিন তুমি রাজাকে কর দিয়ে যাবে, তার মানে হচ্ছে যতদিন, হে নদী, তুমি যতদিন জীবিত থাকবে, তুমি যতদিন আমার মাতৃভূমির উপর দিয়ে বয়ে চলবে, মানে যতদিন তুমি, নদী তো মরে যায়, নদীতে চর পড়ে, নদী কিন্তু বিলীন হয়ে যায়, দিক পরিবর্তন করে, নদী মরে যায়, এরকম হয়। তো তিনি ইচ্ছা প্রকাশ করেন যে তুমি যতদিন বয়ে চলবে, যতদিন তুমি জীবিত থাকবে, ততদিন তুমি আমার কথাটি বঙ্গজনের কানে, মানে বাংলাদেশবাসীর কানে, বাংলা ভাষাভাষীর কানে তুমি পৌঁছে দিবে। কি কথাটি? যে আমি সুদূর প্রান্তের ভাষাই নগরীতে একাকী জীবনযাপন কালে আমি তোমার কথা, আমার দেশের কথা স্মরণ করছি গভীর আবেগে, এবং আমি আমার প্রিয় মাতৃভাষায়, বাংলা ভাষায় কাব্য চর্চা করছি। তার মানে এটি একটি দেশাত্মবোধক কবিতা, দেশপ্রেমমূলক কবিতা। মাতৃভূমি এবং মাতৃভূমির সকল কিছু, বিশেষ করে এখানে নির্দেশ করা হয়েছে কপোতাক্ষ নদকে, এবং বাংলা ভাষায় তিনি সাহিত্য চর্চা করছেন। এই যে মাতৃভূমি, মাতৃভাষার প্রতি প্রেম, এই কপোতাক্ষ নদের মূল বিষয়। এটি একটি স্মৃতিচারণমূলক কবিতা। তো এই হচ্ছে কবিতাটির বিষয়। আমরা মাইকেল মধুসূদন দত্ত এবং তার কপোতাক্ষ নদ সম্পর্কে যেটুকু জেনেছি, আমরা বাসায় বারবার পড়ে ভালোভাবে আরো বেশি করে জানতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা বারবার পড়ার মতো একটি বিষয়। একটা ক্লাসে সব কিছু শেষ হয়ে যায় না, একটা বক্তৃতায় সব শেখানো যায় না। যতটুকু সময়ে পারা যায় ততটুকু আমি চেষ্টা করেছি। তোমরা কিন্তু অনেকবার পড়লেই পড়াটি ভালোভাবে আয়ত্ত হবে। তো এই পর্যন্তই আমার আজকের ক্লাস। ভালো থেকো, তোমাদের জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।